আমার সমুদ্র ভালো লাগে না। আগে বলতে পারতে, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম। আমি যে বিয়ে করব, আমার যে কোনোদিন হানিমুন হবে, আমি সেটাই ঠিক করে ভাবিনি, জানো তো। গোটা ব্যাপারটার জন্য আমি ঠিক প্রস্তুত ছিলাম না। চা খাবে? কফি খেতে ইচ্ছে করছে, এখানে পাওয়া যাবে? আমি দেখছি। অদিতি সমুদ্রের দিকে তাকিয়ে থাকল। কয়েক মিনিট পরে তীর্থ হাতে দুটো কাপ নিয়ে এসে একটা কাপ অদিতির দিকে এগিয়ে দিয়ে বলল, এ নাও, পেলাম। অদিতি কাপটা নিয়ে কাপে একটা চুমুক দিয়ে বলল, আমি তোমাকে বড় বিড়ম্বনায় ফেলেছি বলো। বিয়ের পরেও স্বামী স্ত্রী হয়ে থাকতে পারছি না আমরা। তুমি কি ডিভোর্স ফাইল করবে? আমাদের বাড়িতে আসলে কোনোদিন এসব হয়নি, বললেও অনেক ঝামেলা হতে পারে। যেভাবে আছো, খুব অসুবিধে না হলে এভাবেই থাকো, তারপর না হয় দেখা যাবে কোনোদিন। ডিভোর্স আমার বাড়ির দিকেও তেমন কারোর হয়নি। হ্যাঁ, তবে তোমার মনে হতেই পারে যে আমি তোমায় ঠকিয়েছি। না, ঠকানোর কিছু নেই, সম্পর্ক এইরকমই হয়তো, বেশি। আচ্ছা, একটা শব্দ মনে পড়ল, অসমুদ্র। কেমন শব্দটা? আসমুদ্র? না, অসমুদ্র মানে হলো সমুদ্রের মতো নয়, ঢেউহীন, নিস্তরঙ্গ। ভালো শব্দ তো। তা এটা কি তুমি আমাদের রিলেশনকে ডিফাইন করতে ব্যবহার করতে চাও? হ্যাঁ, শারীরিক সম্পর্কহীন অথচ আপোষে থাকা একটা জীবন। কেউ কারো পথে আসবে না, মন্দ কি? মন্দ না। আচ্ছা, তোমার হঠাৎ করে আমায় কেন পছন্দ হয়েছিল বলো তো? না মানে, আমি তো সাজিনি বলতে গেলে। সাজনী বলেই হয়তো। চিরকাল তো বিয়ে করবো না বলেই ঠিক করে রেখেছিলাম। বাড়ি থেকে এমন চাপ দিতে শুরু করেছিল, তিতি বিরক্ত হয়ে রাজি হয়ে গেলাম। প্রথম সম্বন্ধটাতেই তোমাকে দেখা, মেকআপহীন, ঠান্ডা মুখ চোখ, আবার বলেও দিলে আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না। কেন জানি না এইসবই টানলো। অতি ভালোবাসাও কখনো বিরক্তির কারণ হয়ে যায়। আমি তোমার মতোই কাউকে চেয়েছিলাম, হয়তো যে ভালোবাসবে না, লোকেও জানবে এরা বিবাহিত। তোমার ভালোবাসার প্রতি আসক্তি নেই বা বিরক্তি কেন এত? কেউ ছিল নাকি? না, আমি একজন অত্যন্ত সেলফ সেন্টার্ড, সেলফিশ প্রকৃতির মানুষ। নিজেকে ভালোবাসি, আমার পক্ষে দ্বিতীয় কাউকে ভালোবাসা সম্ভব নয়, সেটা বুঝি। তাহলে তো কফিটা আনতে গিয়ে নিশ্চয়ই বিরক্ত হয়েছ। না, বরং খানিকটা হাঁপ ছেড়েছে। মাঝে মাঝে তোমাকে বড্ড দূরের কেউ বলে মনে হয় আমার। প্রেমে এত ব্যথা মনে হয় দেবদাসক পাইনি। মজা করছো? না, মজা করবো এত ধৃষ্টতা আমার নেই। তোমাকে আমি সম্মান করি, তুমি তো কিছু লুকিয়ে বিয়েটা করোনি। সান্নিক তোমাকে ডিচ করেছিল, তারপর থেকে তুমি কাউকেই আর বিশ্বাস করতে পারবে না, দ্যাটস গুড। আমিও তোমাকে বিয়ে করব, কিন্তু ভালোবাসতে পারবো না, এটাও তো ঠিক। একটা পরিবার তাদের পাশের চেয়ারগুলো দখল করে হই হই শুরু করলো। অদিতি বলল, হোটেল চলো। চলো, তোমাকে দিয়ে এসে আমি আবার এসে বসবো। আমার ভালো লাগছে সমুদ্রের তীরের হাওয়াটা। তাহলে তুমি বসো, আমি চলে যেতে পারবো। না, বিচের এই দিকটা খুব সুবিধের নয়। তুমি এগো, আমি একটু দেখেই ফিরে আসবো। তা এটা কি বিরক্তি থেকেই করবে? না, খুব সেলফিশ মানুষেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে, এটা সেরকম কিছুই ভেবে নাও। আচ্ছা। দুজনে হাঁটতে শুরু করলো। সন্ধেবেলা। পুরীর সমুদ্র তটের এই অঞ্চলটায় খুব বেশি লোক বসতি নেই। হোটেল থাকলেও মানুষ কম, সিজন নয় এখন। সাগ্নিক ছেলেটাকে আমার বড্ড দেখার ইচ্ছে, জানো। একটা ছেলে গোটা পুরুষ সমাজের প্রতি তোমার বিতৃষ্ণা জাগিয়ে তুলল। ভেরি ইন্টারেস্টিং। দয়া করে সেই চ্যাপ্টারটা আমাকে মনে না করালেই আমি খুশি হব। আন্তরিকভাবে দুঃখিত। হানিমুন না কি সব বলে, এসব আর যাই হোক, ওই বাড়ির ভিড়টা থেকে পালাতে সাহায্য করে। তোমার বাড়ির লোকজন ভীষণ মানে বিশেষ করে তোমার বৌদিরা আমাকে কে বলে জিজ্ঞেস করে যাচ্ছে, ফুলসজ্জায় সব ঠিক ছিল তো? আরে মানুষের মাথা এত সেক্স ওরিয়েন্টেড হবে কেন? সেক্স ছাড়া কি পৃথিবীতে আর কোনো কিচ্ছু নেই? এরা তো তবু অনেক ভালো। আমার এক বন্ধুর মা কাকিমারা বিছানার চাদর চেক করেছিল। সিক পিপল এভরিওয়্যার।
ঠিক নাকি জানি না, তবে এইসব কৌতূহল খুব অস্বাভাবিক বলে আমার মনে হয় না। মানুষের বরাবরই অপরজনের বেডরুমের কাহিনী জানবার আগ্রহটা বেশি। কই, আমার তো সেসবে কোনো আগ্রহ নেই। ব্যতিক্রম সব জায়গাতেই থাকে। আমার আগ্রহ জিনিসটা কম, নইলে অনেক আগেই জিজ্ঞেস করতে পারতাম তোমার সঙ্গে শাগনিকের শারীরিক সম্পর্ক হয়েছিল কিনা। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, অনেকদিন পর আবার আপনাদের সামনে আমরা হাজির হচ্ছি। আজকে যে গল্পটি আপনাদের শোনাবো, গল্পটির নাম দ্বিতীয় পুরুষ। গল্পটি লিখেছেন অভিক দত্ত। এই ধরনের গল্প বোধহয় এর আগে আপনারা শোনেননি। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য। আমাদের পরিবেশনায় গল্পটি শুনতে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে লিখে জানাবেন এই ধরনের গল্প আপনারা আরও শুনতে চান কিনা। আর সেই সাথে আগ্রহীদের কাছে শেয়ার করতে ভুল করবেন না। আপনারা যত শেয়ার করবেন, যত কমেন্ট করবেন, গল্পটি তত বেশি শ্রোতাদের কাছে পৌঁছবে। আর হ্যাঁ, এবার থেকে কিন্তু আমরা নিয়মিতই আসবো আপনাদের সামনে নতুন নতুন গল্পের উপস্থাপনা নিয়ে। আসুন তাহলে শুরু করি আজকের গল্প, দ্বিতীয় পুরুষ। আমার আগ্রহ জিনিসটা কম, নইলে অনেক আগেই জিজ্ঞেস করতে পারতাম তোমার সঙ্গে শাগনিকের শারীরিক সম্পর্ক হয়েছিল কিনা। এটা তোমার মনের মধ্যে ছিল। বেশ, তো যখন জানতে চাইছো তখন জেনে নাও। ছিল, বেশ ভালো মতোই ছিল। বেশ, তো মিটে গেল। একেবারেই যে কৌতূহল ছিল না তা নয়। তো ডোন্ট অ্যাক্ট স্মার্ট না, কৌতূহল সবার থাকে। তীর্থ অপরাধীর মতো মুখ করে চুপ করে গেল। অদিতি খানিকটা বিরক্ত হয়েই এগিয়ে গেল। তীর্থ দাঁড়িয়ে পড়ল। অদিতিকে হোটেলের ভেতর যেতে দেখে ঘুরে গিয়ে বিচের দিকে রওনা দিল। রাত 9টা নাগাদ ফিরল তীর্থ। অদিতি টিভি দেখছিল। রুমের বেল বাজতে দরজা খুলে বলল, ও, আমি তো ভাবলাম ডিনার এসেছে। বড্ড দেরি করছে ডিনার দিতে। 9:30টায় দেবে বললো রিসেপশনে। আমি কি বলে দেবো এখনই দিয়ে দিতে? তোমার খেতে পেয়েছে? না, দিক যখন। আচ্ছা, তুমি কি এতক্ষণ সি বিচেই বসেছিলে? হ্যাঁ, কোথায় আর যাব। একবার ভাবলাম বটে খাজা খেতে স্বর্গদ্বারের দিকে যাব, শেষমেশ আর দিলাম না। অমলেট খেলাম একটা। ঠিক পরিষ্কারও না দোকানটা, কেমন বালি বালি, তবু গরম অমলেট ভালোই লাগলো। ও, তো তুমি খেয়ে এসেছো? এদিকে আমি আবার পকোড়া খেয়েও খেলাম না। সেটা আগে বলতে পারতে যে তুমি খাবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। পাটা ধুয়ে নাও, ঘরময় বালি কিচকিচ করে। এই জন্য সমুদ্র আমার আরোই ভালো লাগে না। একটা টাওয়াল পাপোশ হিসাবে ইউজ করতে হবে, তাহলে আর অতটা সমস্যা হবে না। হ্যাঁ, আমি পা ধুয়ে আসছি। বাথরুমে ঢুকলো তীর্থ। অদিতি মিউজিক চ্যানেল বিল। কয়েক মিনিট পরে বাথরুম থেকে বেরিয়ে তীর্থ সোফায় বসলো। শোনো, ডিনারে চিকেন বলা ছিল না? তার সঙ্গে একটা অমলেটও বলে দিও। ঠিক আছে। রিসেপশনে ফোন করে তীর্থ অমলেট বলে দিয়ে বলল তাড়াতাড়ি তাদের ডিনার দিয়ে দিতে। সে ফোন রাখতে অদিতি টিভিটা মিউট করে বলল, তোমার হঠাৎ শাগনিকের সঙ্গে আমার ফিজিক্যাল রিলেশন নিয়ে তো জানতে ইচ্ছে হলো কেন? আমি তো তোমাকে সরি বলেছি। আমি কোনো কিছু ভেবে প্রশ্ন করিনি, এমনি বলে ফেলেছি। একটা মানুষ সম্পর্কে থাকাকালীন ফিজিক্যাল রিলেশনশিপে যেতেই পারে, সেটা তাদের মিউচুয়াল ডিসিশনই হয়। এখানে কারোর কিছুই বলার থাকে না। আর আমি শাগনিকের সঙ্গে বিয়ে করব ভেবেই এত কিছু করিনি। কিন্তু তবুও যখন ছেড়ে গেল তখন আমার খারাপ লেগেছে। ক্লিয়ার করতে পারলাম কিছুটা? থাক না এইসব বিষয়ে। আমার যদিও তোমাকে সব বলার দায় নেই, বাট তবুও বলে দিলাম, কারণ শরীর নিয়ে আমার কোনো অপরাধ বোধ নেই। তবে ভুল মানুষকে ভালোবেসেছিলাম বলে নিশ্চয়ই আছে। আর আমি আর নতুন করে কাউকে ভালো বাসতে পারবো না। এসব ব্যাপারে আমার মেন্টাল রিজিডিটি আছে খানিকটা। তুমি যে বলছো আর কাউকে ভালোবাসতে পারবে না, এটার একটা মানে দাঁড়ায়। সেটা হলো
শাগনিককে তুমি এখনো ভালোবাসো? না, শাগনিককে আমি এখন আর ভালোবাসি না। ভালোবাসার শব্দটাই আমার কাছে একটা তিক্ত শব্দ হয়ে গেছে, আর এই লেবুটা আমি আর কচলাতে চাইছি না। ভালো ব্যাপার, ভালোবাসা জিনিসটা আমিও বিশ্বাস করি না। হোস্টেলে থাকাকালীন দেখেছি ছেলেপুলে রাত জেগে ফোন করে যেত। একদিন মন দিয়ে শুনতে গেছিলাম তারা কি কথা বলে, কি এমন কথা যার জন্য কেউ রাতের ঘুম অবধি বিসর্জন দিয়ে দেয়। শুনতে গিয়ে দেখা গেল এ প্রান্তের ছেলেটা রাত 2:30টার সময় গেঁদা পাতা কেন কাটা জায়গায় দিতে হয় তা নিয়ে ভাষণ দিচ্ছে। আমি অবাক হয়ে ভাবলাম, সিরিয়াসলি রাত 2:30টায় গেঁদা পাতা? এই যে তুমি আমায় জানিয়ে দিয়েছ তুমি আমায় কোনোদিন ভালোবাসতে পারবে না, এই ব্যাপারটা আমি বেশ খুশি হয়েছে। নইলে রাত 2:30টায় জেগে থেকে যদি কোনো দিন তোমার সঙ্গে এই সব আলোচনা করতে হতো, ভালোবাসা প্রকাশ করার জন্য আর কি, ব্যাপারটা আমার পক্ষে মোটেই সুখকর হতো না। সবাই গেঁদা পাতা নিয়ে আলোচনা নাও করতে পারে, ইনফ্যাক্ট আমিও করিনি কোনো দিন। কি নিয়ে করতে? সাহিত্য নিয়ে, গান নিয়ে, সিনেমা নিয়েও করেছি। শাগনিক পড়াশোনায় ভালো, অনেক কিছু জানে, ওর সঙ্গে এসব ব্যাপারে কথা বলতে ভালোই লাগতো। এই ব্যাপারে আমি তোমাকে হতাশ করলাম। প্রথাগত পড়াশোনার বাইরে তেমন কিছুই পড়িনি, অবশ্য বাইরের বই একেবারে পড়িনি তাও না। ট্রেনে চাপলে যেমন আমি ম্যান্ডেটারি হাঁদা ভোদা কিনি। একটা কমিক্স মনে পড়ল। হাঁদা একটা ছিপি বন্দুক আর পিসে মশাই একটা এয়ারগান নিয়ে পাখি শিকারে গেছে। পিসে মশাই এয়ারগান দিয়ে পাখির দিকে গুলি ছোড়ার আগেই হাঁদার ছিপি বন্দুক থেকে বেরোনো ছিপি পিসে মশাইয়ের টাকি গিয়ে লাগলো। সেটা থেকে টানা 10 মিনিট আমি ট্রেনের মধ্যে এসেছিলাম। লোকজন আমাকে পাগল ভেবেছিল। অথবা ভেবেছিল তোমার অ্যাডোলেসেন্স এখনো কাটেনি। হ্যাঁ হ্যাঁ, তা হবে। আমি শাগনিকের মতো অতটা চৌকস নই, উল্টোটাই বলতে পারো। এমনকি আমাকে চিপ বললেও আমি সেটা খুব একটা অস্বীকার করবো না। মিসব জিনিস জোকসে আমি হাসি, বিলো দ্য বেল্ট ডার্ক জোকসে আমার মধ্যে সেন্সিটিভ ব্যাপারটাও কম আছে। আমি তো তোমাকে বলেই যে আমি সেলফিশ। সেটা তোমার অমলেট খাওয়া দেখেই বুঝেছি। তা ঠিক। ডিনার এসে গেছে, দরজা খুলি? তীর্থ উঠে দরজা খুলল। হোটেলের বয় ডিনার রেখে চলে গেল। রুটি, মাংস, একটা অমলেট। অদিতি আর তীর্থ খাবার ভাগ করে নিল। অদিতি নিজের প্লেট নিয়ে খেতে খেতে বলল, তুমি চাইলে আমার অমলেট নিতেই পারো। না না, দরকার নেই। হ্যাঁ, নেব বললেই যেন কত দিতাম। তুমি কি আমার অমলেট খাওয়া নিয়ে ভীষণ রেগে আছো? তা আছি, তবে রাগারাগি তো রিয়েল রিলেশনশিপে হয়, আর আমার জীবনে সেটা আর হবে না বলেই আমি ঠিক করে নিয়েছি। তাই রাগারাগি করাটা বোধহয় আর ঠিক হবে না, তাই না? তীর্থ রুটিতে মাংসের ঝোল মাখিয়ে খেতে খেতে বলল, তা হবে। আমার আবার আবেগ জিনিসটাই নেই। তুমি ভালোবাসলেও আমি বুঝতে পারবো না। কিউট হানিমুন, তাই না? ঢপের হানিমুন, এটাই ভালো আমাদের দুজনের জন্য। খাওয়া হয়ে গেছে। ব্যালকনিতে চেয়ার নিয়ে বসেছে দুজন। তীর্থ বলল, কোথাও একটা পড়েছিলাম যে সম্পর্কে তুমুল ঝগড়া হয় না সেই দাম্পত্য নাকি টেকেই না। কথাটা তো ভুল কিছু না। আবার যে রিলেশনে এক পক্ষকে অতিরিক্ত কম্প্রোমাইজ করতে হয় সেই সম্পর্ক বেশি দিন টেকে না। বেশিরভাগ মেয়েকেই তো বিয়ের পরে নাচ গান জিন্স পরা সব কিছু ছেড়ে দিতে হয় শ্বশুরবাড়ির চাপে পড়ে। আর ছেলেপক্ষ ভেবে নেয়, বাহ আমরা তো ভারী জিতে গেলাম। মেয়েটা কিন্তু ভোলে না। ধীরে ধীরে সংসারে যখন তার হাত শক্ত হয়ে আসে তখনই সেই প্রতিশোধ নিতে শুরু করে অন্যভাবে। বরকে বলে, নেশা করো না, এটা করো না, সেটা করো না। দিন সবার আসে, কখনো আগে কখনো পরে। সম্পর্ক নিয়ে তোমার বেশ ভালো জ্ঞান আছে দেখছে, ইমপ্রেসিভ। বেশিরভাগ মেয়েরাই এইসব ব্যাপারে ছেলেদের থেকে অনেক বেশি জানে, অথবা ছেলেরা মেয়েদের এসব ব্যাপারে আগ্রহ দেখায় না বলে কম জানে। তুমি তো যেমন সম্পর্ক জিনিসটাই চাওনি কোনোদিন সেইভাবে। বাড়ির চাপে পড়ে আমার সঙ্গে এই একটা খেলাটায় বিয়ে করেছো। গোটা ব্যাপারটাই না ভীষণ ক্যালকুলেটিভ। বেশিরভাগ পুরুষই তাই। নিজের কাজ মিটে গেলে ব্যাস তাদের আর কোনো আগ্রহই থাকে না। আমার মনে হয় তুমি লেসবিয়ান হয়ে যাবে দুদিন পরে। এত পুরুষ বিদ্বেষ আর সরলীকরণ বিরক্তিকর লাগছে।
হুম, নিজেদের সম্পর্কে সত্যিটা শুনলে না এই রকমই হয়। মেয়েরাও কত ভালো আমার জানা আছে। ইউনিভার্সিটিতে যেন আমি দেখিনি, প্রফেসরকে একটু ঠেকিয়ে কত মেয়ে কত কিছু হাসিল করে দিচ্ছে। ওই প্রফেসরও তো পুরুষ, তো নিজের চরিত্রটা ঠিক রাখলো না কেন? মেয়েগুলোই বা ওই রকম হতে যাবে কেন? কোনো পক্ষই ধোয়া তুলসী পাতা নয়, বুঝলে? তোমার আর সাগ্নিকের মধ্যে ঝামেলা না, দেখা যাবে তোমারও দোষ ছিল। নিশ্চয়ই ন্যাগিং গার্লফ্রেন্ড ছিলে। পজিটিভও হতে পারো, সন্দেহবাতিক হতে পারো, কে দেখতে যাচ্ছে? ন্যাগিং? আমি? শোনো, ওইসব না আমার মধ্যে নেই। হ্যাঁ, আমি জীবনে কোনোদিন ওর মোবাইলটাও ছুঁয়ে দেখিনি, বুঝেছো? কেন ছুতে হবে? মোবাইল ছুতে হবে কেন? প্রতিটা মানুষের প্রাইভেসি আছে। না, তুমি বললে না সন্দেহ বাতিকের কথা, তাই বললাম। আমার না ওইসব নেই, হ্যাঁ, কোনোদিন ছিলও না। বরং এখন মনে হয় খানিকটা সন্দেহ বাতিক প্রত্যেকটা মহিলার হওয়া উচিত। বরের মোবাইলটাও না তাদের নিয়ম করে ঘাটা উচিত। পুরুষ মাত্রই বহুগামী। ওই যে ঘুরে ফিরে বন্দে মাতরম, তোমার সব কথার শেষে একটা কানাগলি চলে আসে, পুরুষ বিদ্বেষ। দেখো অদিতি, হতে পারে সাগ্নিক তোমাকে ডিচ করেছে, কিন্তু এই রকম অন্ধ হয়ে থাকাটা কোনো কাজের কথা না। নিজের মধ্যে থেকে বেরিয়ে বরং চেষ্টা করো সবার পজিটিভ জিনিসটা দেখতে। তা কিভাবে দেখবো কারো পজিটিভ জিনিসটা? কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে। তোমার জন্য বরং একটা ছেলে দেখি চলো, ভালো দেখে একটা ছেলের সঙ্গে প্রেম করো, তারপর পালিয়ে যাও। বেশ একটা থ্রিলিং ব্যাপার হবে না? তুমি কি মানসিক ভারসাম্যহীন? মানে? মানে তুমি কি বলছো, কাকে বলছো, সেই সম্পর্কে কি তোমার কোনো ধারণা নেই? আচ্ছা, তুমি জীবনে কন্ডম কিনেছো? কন্ডম কেন কিনতে যাব? এই তো, ভালো ছেলে থেকে গেছো সারা জীবন, মাস্টার বেডও করো না বোধ হয়, তাই না? নিশ্চয়ই নাইট ফলসও হয়ে যায়। এইসব কি কথা? কেন মাস্টারবেট করবো না কেন? আর ওটা না করলে তোমার সঙ্গে এক ঘরে থাকি কি করে? আচ্ছা, আমার সঙ্গে কিছুক্ষণ কাটাবার পর বা এক বিছানায় থাকার পর তোমার মাস্টারবেট করতে ইচ্ছে হয় বুঝি? কেন করতে হবে না? আমি স্বাভাবিক পুরুষ মানুষ, আমার সমস্ত অনুভূতিই ন্যাচারাল। ওয়েল, ওকে, এবার কিন্তু তুমি পরস্পর বিরোধী কথা বলছো। একবার বলছো তুমি সম্পর্কে জড়াতে চাইছো না, আবার আমাকে দেখে তোমার মাস্টারবেটও করতে ইচ্ছে করছে। মাস্টারবেটটা তো শারীরবৃত্তীয় প্রক্রিয়া, আমাকে করতেই হবে। এটা করলে আমার মনে হয় বেশিরভাগ পুরুষের চরিত্রই ভালো থাকতো। আমার তো মনে হয় প্রতিটা পুরুষকে স্কুলে মাস্টারবেট করা শেখানো উচিত, ঠিক করে, যাতে দেশে রেপ কমে যায়। নট আ ব্যাড আইডিয়া অ্যাট অল, আই মাস্ট সে। আচ্ছা চলো, এক প্যাকেট কন্ডম কিনবে। দেখি কিভাবে কেনো। ওই তো সামনেই ওষুধের দোকান, চলো 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 কিনবে, চলো। বেশ তো, কিনবো। কিনে কি করব? বেলুন ফোলাবো? তোমার সঙ্গে তো কিছু হবে না আমার। আমাদের বিয়ের চুক্তিতে ফিজিক্যাল রিলেশনশিপ নেই, তাহলে খামোখা কিনতে যাব কেন? কারণ কন্ডম, ন্যাপকিন আর কন্ট্রাসেপটিভ পিল হলো একজন পুরুষের বড় হওয়ার প্রাথমিক ধাপ। তুমি আজ কন্ডম দিয়ে শুরু করো। পারলাম না, এবং দয়া করে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া বন্ধ করো। আমাকে কেউ ইনস্ট্রাকশন দিক, এটা আমি পছন্দ করি না। এই জন্যই আমি বিয়ে করতে চাইতাম না। ও, ভয় পেলে? ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কি আছে? ওয়েট ওয়েট করো, আমি এখনই কিনে আনছি। ঝড়ের গতিতে তীর্থ বেরিয়ে গেল ঘর থেকে। কিছুক্ষণ পর এক প্যাকেট কন্ডম নিয়ে এসে অদিতির দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, কি করবে করো। অদিতি প্যাকেটটা হাতে নিয়ে মোবাইলের আলো প্যাকেটের ওপর ফেলে বলল, বাবা, চকলেট ফ্লেভার এনেছো দেখছি। আচ্ছা বলো তো, কন্ডমের ফ্লেভার কি কাজে লাগে? আমি কি করে জানবো? আমার বিয়ার খেতে ইচ্ছে করছে, দোকান খোলা আছে? আমি দেখবো। বন্ধ হয়ে গেছে মনে হয়। দেখেই আসি। থাক, তোমাকে যেতে হবে না, আমিই যাচ্ছি। পুরুষ হয়েছি, কি করে একজন মেয়েকে একা ছাড়বো বল? বাবা, কত বড় পুরুষ এলেন আমার। একা একা অমলেট খাই হানিমুনে। আরে হানিমুন কোথায়? সব তো সাজানো ঘটনা। তা বটে। ঠিক আছে চলো, তোমাকে একা কোথাও যেতে হবে না, আমিও যাচ্ছি। কন্ডমের প্যাকেটটা কি করব? বেলুন ফুলাও, বললে তো। তীর্থ ব্যালকনি থেকে বাইরের দিকে প্যাকেটটা ফেলে দিল। এ কি, ফেলে দিলে কেন? টাকা দিয়ে কেননি,
কাউকে দিয়ে দিতে? কাকে দেবো? আর দিতে যাবোই বা কেন? আচ্ছা আচ্ছা, চলো বিয়ার কিনে আনা যাক। বিয়ারের বোতলে চুমুক দিয়ে অদিতি বলল, এই তোমার আমার কেসটা কিন্তু ভারী ইন্টারেস্টিং, বলো? একটা সেলফ সেন্টার্ড ক্যারিয়ার ওরিয়েন্টেড ছেলে আর একটা প্রেমে দাগা খাওয়া সম্পর্কে অবিশ্বাসী মেয়ে। তীর্থ টিভি দেখছিল, সেদিকে তাকিয়েই বলল, বারবার আমার চরিত্রে হার না দিলে চলছে না তোমার। আমি সেলফিশ সেটা আমি জানি, বারবার বলো না তাই বলে, আমারও ভালো লাগে না। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসলে বিয়ার পেটে পড়লে না আমার একটা ভাট বকা অভ্যেস আছে। তুমি খাচ্ছ না কেন? ও আমি খাবো না, খেলেই বমি হয়। ছ্যা ছ্যা, লজ্জা লজ্জা, সামান্য একটা বিয়ে নিতে পারো না? না, নিতে পারি না, কি করবো? এই তুমি না ভীষণ ওই লালু ভুলু টাইপের না মানুষ হয়েছ, ওই জন্য এইরকম হয়ে গেছে। কি করব? ছোট থেকেই বাবা মা চাকরিতে বেরিয়ে যেত, একা একা মানুষ। প্রথম প্রথম অসহ্য লাগতো, তারপর দেখলাম উল্টো ব্যাপার, মানুষই সহ্য হয় না, একা থাকতেই ভালো লাগে। কখনো কখনো আমার কথা বলতেও ইচ্ছে করে না। তোমাকে আগে থেকে এটা বলে রাখলাম কিন্তু। হ্যাঁ এই বলো না, আমিও কিন্তু ফেসবুকে ছেলেবাজি করব। হ্যাঁ ঠিক আছে। তোমার হিংসে হবে না? কেন হিংসা হতে যাবে? তোমার লাইফ, তুমি যা খুশি করবে, শুধু অন্য কোনো জায়গা থেকে পেট বাঁধিয়ে চলে এসো না, কাকু হতে পারবো না আমি। এই তুমি কিন্তু বড় ডিসরেসপেক্টফুল কথা বললে। হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট? ও তাই নাকি? ডিসরেসপেক্টফুল কথা বললাম? হ্যাঁ, আর তুমি সারাক্ষণ সেলফিশ বলে যাচ্ছ, তাতে কিছু হয় না বুঝি? লেগেছে না? আচ্ছা সরি, আর বলবো না। আমার কেন জানি না তোমার উপর না ওই যাতা রকমের রাগ হচ্ছে। কেন রাগ হচ্ছে? জানি না, অমলেটটা খেয়েছো বলেই মনে হচ্ছে এরকম এরকম রাগ হচ্ছে আমার। অ্যাকচুয়ালি ডিমটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস, আর সেটা না বলে খেয়েছো বলে আমার রাগ হচ্ছে। এমনিতে যদিও রাগ অভিমান এগুলো রিয়েল রিলেশনশিপে হয়, কিন্তু তাও না তোমার উপর আমার রাগ হচ্ছে। ঠিক আছে, এরপর থেকে তোমাকে আগে অমলেট খাওয়াবো, তারপর নিজে খাবো। খুশি? খুশি। এই জানো, তুমি না খারাপ লোক না, সেলফিশ হওয়াটা কিন্তু খুব ভালো, খুব ভালো। তার থেকেও ভালো কি জানো, সেটাকে নিজে নোটিস করতে পারো। তুমি সেটা পারছো? কটা মানুষ নিজের উইক পয়েন্টকে নোটিস করতে পারে? আরে সেলফিশ হওয়া উইক পয়েন্ট কেন হতে যাবে? নিজেকে ভালোবাসা কখনো উইক পয়েন্ট হতে পারে না। ইনফ্যাক্ট প্রতিটা মানুষের নিজেকে ভালোবাসা উচিত। নিজেকে ভালোবাসলেই তো বাকি সবার খেয়াল রাখা যায়। আমি যদি নিজে সুস্থ না থাকি, তাহলে আমার অসুস্থ বাবা মাকে দেখব কি করে? আমি সেলফিশ, এবং তবু আমার বাবা মাকে আমি ভালোবাসি, তাদের মিস করি। এই যে ঘুরতে এসেছি, এর আগে যতবার এসেছি ওদের নিয়ে এসেছি, আমি ওদের মিস করছি। সেলফিশ বলেই নিজের বাবা মাকে ভালোবাসা যাবে না, এমনটা তো নয়। ইন্টারেস্টিং কথা বলছো কিন্তু তুমি, হ্যাঁ জানো, এবং যুক্তিগুলো না একদম ফেলে দেওয়ার মতো না। আমাদের রিলেশনটা স্বাভাবিক হলে বলতাম যে পরের ট্যুরটা মা বাবাকে নিয়ে করব, কিন্তু সেটা তো বলা যাবে না। ওরা নানা রকম প্রশ্ন করতে পারে জানো। হ্যাঁ, করতেই পারেন, তবে ওরা আমাকে চেনেন। আমার পার্সোনাল স্পেসে একেবারেই আসবেন না, এটা তোমাকে আমি বলতে পারি। এটা কিন্তু ভালো জানো, খুব ভালো। এরকম বাবা মা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, কিন্তু ওরা আমাকে ঘাঁটাবেন না, আমি বলছি তোমাকে ঘাঁটাতেই পারেন। জিজ্ঞেসও করবেন নাতিপুতি কবে আসবে। আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। এরকম চাপ দাও কেন? চাপ দিচ্ছি না, কি কি সিচুয়েশন হতে পারে সেটা আগের থেকে বলে রাখছে। তোমার বাড়ি থেকেও বিয়ে করার চাপ ছিল, আমার বাড়ি থেকেও ছিল। দুপক্ষ একটা মিউচুয়াল এগ্রিমেন্টে বিয়ে করেছে, কিন্তু বাড়ির লোককে কিভাবে সামলাতে হবে সেটা তো কেউই জানি না।
তোমার বাড়িতেও তোমার বোনেরা বিয়ের দিন বেশ ভালো মতোই জামাই ঠকিয়েছে, আমাকে অনেক জ্বালাতন করেছে, সেই নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি জানতাম এসব পার্ট অফ দ্য গেম। তোমাকেও খানিকটা এইসবের জন্য মেন্টাল প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে বাবা, সামনে নেব। জানো, বাচ্চা নেওয়ার না খুব ইচ্ছা ছিল শাগনিকের সঙ্গে। কত স্বপ্ন দেখতাম একটা মেয়ে হবে, নাম হবে আঁখি। মন খারাপ করছে? অমলেট খাবে? ধুর, মাঝে তো অমলেট খেতে যাবো কেন? এই শোনো, তুমি না মহা কেরানি লোক আছে জানো তো। তাহলে কি খাবে? কিছু না। এই শোনো, আমার না মুড ঠিক করতে হবে না, হ্যাঁ, ও এমনি ঠিক হয়ে যায়। তুমি ভাই বেঁচে গেছো, কাউকে ভালো ভালোবাসোনি, এটাই ভালো। প্রতিশ্রুতি ভঙ্গের কষ্ট ভীষণ। ভালোবাসার ব্যাপারটাই তো ফিজিক্যাল। তুমি ওর সঙ্গে শুয়েছো, ওর তোমার ওপর থেকে ইন্টারেস্ট চলে গেছে, ও তোমাকে ছেড়ে দিয়েছে, সিম্পল। নেওয়া যায় না। ও একটা কুকুর ছিল। বেশিরভাগ পুরুষই ঘুরে ফিরেছে একই কথা। Oh shit. কি হলো? বমি। ঘর ধোয়া হয়েছে, হোটেলের লোক এত রাতে এসেও ধুয়ে দিয়ে গেছে। অদিতি মাথায় হাত দিয়ে বসে আছে। তীর্থ ফিকফিক করে হাসতে শুরু করল। অদিতি তীর্থর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কি হলো? এমনভাবে কাঁদছিলে ভাবছিলাম বিরাট কিছু মাতাল তুমি। ছড়ানো শ্রী মাতাল সেটা বুঝিনি। ভাগ্য বলে ও হোটেলের লোক এত রাতেও এলো, নইলে বমির গন্ধের মধ্যে সারা রাত শুতে হতো। এই শোনো, এই এত আনন্দ পাওয়ার মতো না কিচ্ছু হয়নি। হ্যাঁ, মেবি অ্যাসিডিটি হয়েছিল, তাই বমি করে দিয়েছি। নিজে তো এক ফোঁটাও গেলনি। এই শোনো, বেশি কথা বলার দরকার নেই। হ্যাঁ, আমি বমি জিনিসটা পছন্দ করি না বলেই খাই না, আমার বডি নিতে পারে না এইসব। তবে তুমি এমন ভাব নেবে, ফেকু কোথাকার। তুমি এভাবে হাসলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আমি আমি কিন্তু অন্য ঘর নিয়ে থাকবো। তীর্থ ঠোঁটে আঙুল দিয়ে বলল, সরি সরি, আর হবে না। অদিতি তীর্থর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রিসেপশনে ফোন করে রুম চাইল। রিসেপশন থেকে জানানো হলো কিছুক্ষণ আগে একটা বড় দল এসেছে, সব ঘর বুক হয়ে গেছে। অদিতি ফোন রেখে কটমট করে তীর্থর দিকে তাকিয়ে ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসে চেঁচিয়ে বলল, এই আমি সারা এখানে কাটাবো? হ্যাঁ, অসভ্য লোক একটা। তীর্থ ব্যালকনিতে গিয়ে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর হাসবো না, মাইরি বলছে। এই আমার আগেই বোঝা উচিত ছিল, এই যে লোক একা একা অমলেট খেতে পারে সে মানুষও খুন করতে পারে। আচ্ছা হয়েছে, রাগ কমাও। আমাদের মিউচুয়াল ম্যারেজের চুক্তিতে এত রাগ ছিল না কিন্তু। ওই রকম অসভ্যের মতো খ্যাক খ্যাক করে হাসাটাও কিন্তু ছিল না। তুমি শুধু সেলফিশ নও, একটা অত্যন্ত অত্যন্ত অসভ্য লোক। দেখো, তুমি আবার আমায় সেলফিশ বললে। বেশ করেছি বলেছি, বেশ করেছি, 100 বার বলবো। নিজে যখন খ্যাক খ্যাক করে হাসছিলে তার বেলা। ঠিক আছে, যা পারো করো, আমি ঘুমোলাম। ঘরে ঢুকে তীর্থ এসি চালিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। অদিতি কয়েক মিনিট শক্ত মুখে ব্যালকনিতে বসে রইল। সমুদ্রের হাওয়া আসছে ঠিকই, কিন্তু কোত্থেকে কয়েকটা মশা এসে কামড়াতে শুরু করেছে। অদিতি ঘরে ঢুকে এলো। খাটে শুয়ে তীর্থর থেকে পুরো কম্বলটাই টেনে নিল। কি করছো তুমি? এই শোনো, তুমি একাই কম্বল নিয়ে শুয়েছো কেন গো? আমার বুঝি কম্বল লাগে না? তাই বলে তুমি এইভাবে কম্বল টেনে নেবে? তুমি তো ডেঞ্জারাস মেয়ে। ভদ্রলোকের মতো থাকলে ভদ্রলোকের মতনই আচরণ পাবে, নইলে না এই রকমই হবে। না এবার এই শোনো, আমার থেকে 1 হাত দূরে শুবে, 1 হাত। আর খবরদার রাত্রিরে কিন্তু আমার গায়ে হাত দেবে না বলে দিলাম।
আমার বয়ে গেছে ওই গন্ধ বমিওয়ালা গায়ে হাত দিতে। কেঁদে কাজ নেই আমার। সেই তো আমারই ভুল হয়েছে, উচিত ছিল তোমার গায়ে বমিটা করার, তাহলে মজাটা বুঝতে। তীর্থ উল্টো মুখ করে শুয়ে বলল, যা পারো করো, আমি ঘুমোলাম। অদিতি গজগজ করতে করতে শুলো। কয়েক সেকেন্ড পরে অদিতি আর্তনাদ করে উঠল। উফ, কি বিচ্ছিরি গন্ধ! এই তোমার পেট পরিষ্কার হয় না? যাও তো বাথরুমে যাও। বিরক্ত করো না, আমার বড় বাইরে পাইনি। এই না পেলে কি না বসে থাকো তো, এসবের পরিবেশ দূষণ ঘটিও না। ও, এসব জানলে জীবনে বিয়েও করতাম না। ইস, কি দুর্গন্ধ! মা গো, ভালো লাগে না। হ্যাঁ, নিজে তো সুগন্ধে চারদিক ভরিয়ে রেখেছো। এই 3-4 দিন তো বুঝলে তুমি যেটা এরকম বিষ মাল। হ্যাঁ, একটা মেয়ে ঘরে আছে, মিনিমাম সভ্যতা ভদ্রতা এগুলো কি থাকতে নেই নাকি? হ্যাঁ, আমি তো সভ্যবব্যই ছিলাম, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টাল দুর্গন্ধ বেরোতেই পারে। এখানে আমার হাত থাকবে কি করে? হাত না, জানো তো তোমার ইয়ে আছে। আর প্লিজ একটু শান্তিতে ঘুমোতে দাও না। বমি করার পর আমার আর ভাল লাগছে না। আর এরকম গন্ধ পেলে কিন্তু আমি আবার বমি করে দেবো, আর এবার খাটের ওপর করে দেবো বলে দিলাম। বাবা ঠিক আছে ঠিক আছে, আমি 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 দেখছি কিছু করা যায় নাকি। তীর্থ বাথরুমে গিয়ে দরজা বন্ধ করলে অদিতি চোখ বন্ধ করলো। মিনিট 10 পরে তীর্থ ঘরে ঢুকে চেঁচিয়ে উঠল, এ কি, তুমিও তো দিয়েছো, এবারে কে অসভ্যতা করল? অদিতি সাড়া দিল না। তীর্থ কয়েক সেকেন্ড পায়চারি করে বলল, ঐতিহাসিক ভুল করেছি আমি বিয়ে করে। আমার আগেই বোঝা উচিত ছিল বিয়ে মানেই ঝামেলার জিনিস। এরকম জানলে কে বিয়ে করত? ঘরের ভেতর সশব্দে একটা শব্দ হলো, যেন বাজ পড়ছে। এমি, তুমি বাথরুমে যাও, বাথরুমে যাও। অদিতি সারা শব্দ করল না। তীর্থ মোবাইল বের করে জোরে গান চালিয়ে দিল। অদিতি ঘুমের ঘোরে বলল, কি হলো? ঘুমাতে দাও না। তুমি বাথরুমে যাবে? ঘরটাকে তো পুরো ধাপার মাঠ বানিয়ে দিয়েছ। আমাকে বাথরুমে যেতে বলে নিজে এখানে পারমাণবিক বিস্ফোরণ করতে শুরু করেছ। না, সকালে সকালে। আর তুমি ঘুমাও তো, ঘুমোতে দাও। তীর্থ রেগে খাটে শুলো। মিনিট খানেক পর অদিতি একটা হাত তীর্থর বুকের উপর দিয়ে তীর্থকে জড়িয়ে ধরল। বাবা, এসব করো না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। অদিতি তীর্থকে ছাড়ল না। সর্বনাশ হলো তো, এই মেয়েকে বিয়ার কারণেই ভুল হয়েছে। সাংঘাতিক মাতাল প্রকৃতির মহিলা। এই শোনো শোনো শোনো, চুক্তি বহির্ভূত কাজ হচ্ছে এটা। অদিতি তীর্থর গালে চুমু খেল। কি শুরু করলে? এবার তো নিম্নচাপ ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলে আছড়ে পড়বে। শোনো না, এইসব তো চুক্তিতে ছিল না। চোখটির না গুলি মারি। হ্যাঁ, আর ইউ ম্যান, প্রমাণ করো তো দেখি। তীর্থ তেড়ে মেড়ে উঠে বলল, তবে রে। ভোর 6টা। তীর্থ ঘুমোচ্ছিল। অদিতি ঠেলে ওকে ঘুম থেকে তুলল। এই এই, ওঠো ওঠো। তীর্থ ধড়বড় করে উঠে বসে বলল, কি 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 হলো? পাকিস্তান বোম মেরেছে? পাকিস্তান বোম মারবে কেন? পাকিস্তান বোম মারেনি। তবে আমি কিন্তু তোমার মাথায় বোম মারবো। এই তোমার গায়ে কোনো পোশাক নেই কেন? আর আমার গায়ে বা কিছু ছিল না কেন? তীর্থ ভ্যাবাচাকা খেয়ে নিজের নিচের দিকে তাকিয়ে জিপ কেটে কম্বল টেনে নিয়ে বলল, তুমি
তো ইনসিস্ট করলে, বললে আমি পুরুষ নাকি দেখতে চাও। আমি কি করব? বার খাইয়ে দিলে কেন? হ্যাঁ, অদিতি মাথায় হাত দিয়ে বড় বড় চোখে তীর্থর দিকে তাকিয়ে বলল, করে ফেলেছ? কি কি করব? মহান একা তো, জানো না কি করার কথা বলছি? তীর্থ কয়েক সেকেন্ড চুপ করে বোঝার চেষ্টা করল, বুঝতে পেরে বলল, ও মানে সেক্সের কথা বলছো? না, আমি এনআরসি অ্যাপ্লিকেশনের কথা বলছি। আচ্ছা আপত্ত, অ্যাকচুয়ালি আমি ভার্জিন তো, আমি কি করে কি করতে হয় জানতাম না, তুমি শিখিয়ে পড়িয়ে নিলে আর কি। আমি শিখিয়ে পড়িয়ে নিলাম? তুমি বোঝোনি যে আমি নেশার ঘরে ছিলাম? তাই নেশার ঘরে কি করেছি না করেছি সেটা বোঝার ক্ষমতা ছিল না আমার। না, বুঝবো কি করে? তুমি আমাকে কি যেন বলে উত্তেজিত করে দিয়েছিলে, আর আমি কি করবো? আমি আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না, সিরিয়াসলি। তুমি নিজেকে কন্ট্রোল করতে পারলে না? দেখো অদিতি, আমি তো কোনো ঋষিমুনি নই যে নিজেকে কন্ট্রোল করতে পারবো। তুমি আমাকে সিরিয়াস করেছো, আমার আর কিছু করার ছিল না। ঢাল ছিল, নদী বয়ে গেছে। বাহ, ভালো কথা বলো তো তুমি। ঢাল ছিল, তো এটা কোন উপমা? দেখো, মাঝরাতে ওই রকম পিকুলিয়ার বিহেভ করলে, ভোরবেলা উঠে ভাইবা নেওয়া শুরু করেছো অর্ণব গোস্বামীর মতো। আমার টায়ার্ড লাগছে, আমি শুই, পরে উত্তর দেব। আচ্ছা, টায়ার্ড লাগছে? তো টায়ার্ড লাগছে মানে কি এমন পরিশ্রম করেছো তুমি টায়ার্ড লাগার মতো? আবার প্রশ্ন, প্লিজ আমাকে ঘুমোতে দাও। আচ্ছা, যা ইচ্ছে করো, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। তীর্থ কথা না বাড়িয়ে চোখ বুঝল। অদিতি পায়চারি শুরু করলো বিড়বিড় করতে করতে। কি করেছে কে জানে, আজব একটা লোকের সঙ্গে বিয়ে হয়েছে আমার। কেন যে আমি এই বোকামোটা করতে গেলাম? আমার বোঝা উচিত ছিল প্রত্যেকটা পুরুষ সমান, সুযোগ পেলে কেউ ছেড়ে দেয় না। তীর্থ চোখ বন্ধ করেই বলল, সুযোগের কিছু নেই, সামনে বিরিয়ানি রেখে কেউ খাও না করলে খাবোই, আমার কি দোষ? তোমার কি দোষ? তো প্রেগনেন্ট হলে কি তুমি হবে? হ্যাঁ, এই এই ঢপের বিয়েতে প্রেগনেন্ট? সত্যি এটা সম্ভব? সেটা বিয়ার খেয়ে বাওয়াল করার আগে ভাবা উচিত ছিল। আমি তো ভেবেছি তুমি কন্ট্রোল করতে পারবে। তোমাকে আমি রেসপন্সিবল ভেবেছিলাম, বড় বড় তো কথা বলেছিলে। আমাকে কন্ট্রোল করতে হবে কেন বলো তো? তাহলে শুরু থেকেই দুটো রুম নেওয়া উচিত ছিল, কিন্তু তুমিই বলেছিলে একটা ঘরেই থাকা যায়। নিজে ইনসিস্ট করলে কাল, আর আমায় এখন দোষ দিয়ে যাচ্ছ। শোনো, আমি কিচ্ছু জানি না, আমি কিন্তু প্রেগনেন্ট হতে চাই না। এবার তুমি কি করবে করো। বেশ, একটু ঘুমোতে দেয় যদি। আরে আমি কি করবো, মানে আমার কি করার আছে? আমার এইসব ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই, বলেছি তো তোমাকে আগে। তুমিই তো শিখিয়ে পড়িয়ে দিলে। আমার বরং এখন কেমন ব্যথা করছে, প্রথমবার তো। তোমার ইয়েটা না সমুদ্রে ভাসিয়ে দিয়ে এসো, কন্ট্রোললেস পাবলিক কোথাকার। শোনো, আমার কথা শোনো, তুমি মাথা ঠান্ডা করো। আজ তো চিল্কা যাওয়ার কথা, ঘুরে আসি, তারপর দুজনে কথা বলে একটা ডিসিশন নেওয়া যাবে। চিল্কা যাব এখনো? সিরিয়াসলি? তুমি এত ইনোসেন্ট কি জন্ম থেকেই, না কোনো আলাদা করে কোর্স করেছো? মানে এতে ইনোসেন্ট হওয়ার কি আছে? কাল তো ট্রাভেল এজেন্টকে গাড়ির জন্য অ্যাডভান্স করে দিয়েছি, সে টাকা নষ্ট হবে না। আর প্রেগনেন্সি এটসেট্রা এত সোজা নাকি? কিছু করে অ্যাভয়েড করা যায় না? সব যায়, সব যায়, কিন্তু আমার সমস্যা সেটা না। আমার সমস্যা হলো তুমি একটা ফালতু লোক, বড় বড় কথা বলে আসল জায়গায় এসে ছড়িয়ে লাট করে দিয়ে বসে আছে। তোমার উচিত ছিল কন্ট্রোল করা। আমি শুনেছিলাম মেয়েরা যুক্তি টুক্তি না বুঝেই ভাট তর্ক করে যায়। তোমাকে দেখে আজ আমি কনফার্ম হলাম। নিচে বিয়ার খেয়ে বমি করে ঘর ভাসিয়ে আমাকে ওইসব করতে ইনসিস্ট করলে, আর তখন থেকে একই হ্যাস দিয়ে যাচ্ছ। আমাকে ফালতু বলার আগে নিজের দিকে তাকাও। অদিতি রাগী চোখে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তীর্থ কম্বল সরিয়ে নিচের দিকে তাকিয়ে জিভ বের করে বলল, আমার আমার বারমুডাটা কোথায়? ঘরের এদিক সেদিক তাকিয়ে দেখল মেঝেতে বারমুডা পড়ে আছে। তীর্থ গলা বাড়িয়ে বাইরের দিকে তাকিয়ে কেউ আসছে নাকি দেখে লাফ দিয়ে মেঝেতে গিয়ে বারমুডাটা তুলে পরে নিল। গেঞ্জি গায়ে চড়িয়ে আবার বিছানায় শুয়ে নাক ডাকাতে শুরু করল। মিনিট 10 পরে অদিতি ঘরে ঢুকে তীর্থর দিকে তাকিয়ে বলল, অদ্ভুত অদ্ভুত, চুক্তি ভঙ্গকারী ফিলিপ মোস কোথাকার। জেল হওয়া উচিত, তোমার জেল হওয়া উচিত।
এই ওঠো তো, ওঠো। তীর্থকে ঠেলতে শুরু করলো অদিতি। তীর্থ বিরক্ত গলায় বলল, "উফ, কি হলো? আবার এখন করতে ইচ্ছে করছে নাকি?" শোনো, ভালো করে কান খুলে কথা শোনো। যেটা হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট ছিল, আর যেন না হয়। আর এরপরে আমি বিয়ার খাই, হুইস্কি খাই, বাংলা খাই, যা খুশি খাই, তোমার সামনে দাঁড়িয়ে শিলাকে জওয়ানি নাচ যদি করে থাকি, তাও তুমি নিজেকে কন্ট্রোল করবে। ক্লিয়ার? ক্লিয়ার। এবার শুতে পারি? আমার জন্য একটা ওষুধ এনে দিতে পারবে? দেব, দোকান খুলতে দাও। ওকে, ঠিক আছে, ঘুমাও। আমার আর মাথা কাজ করছে না। আমার বিয়ের খাওয়াটাই উচিত হয়নি। না, মাঝে মাঝে খেও, আমার তো ভালোই লাগলো ব্যাপারটা। বলেই কম্বল মুড়ি দিল। কি কি বললে? হ্যাঁ, বলবেই তো। ম্যান ওয়ান্টস অনলি ওয়ান থিং। আমি গাধা, ঠিক বিয়ার খেতে গেলাম। শিট শিট। সকাল 11:30। চিল্কায় নৌকায় উঠেছে দুজনে। রোদ ঝলমল করছে আকাশে, তবে অদিতির মুখ ভার। তীর্থ লাইফ জ্যাকেট খুলে বলল, এইসব কেউ পরে, এর জন্য আবার 50 টাকা করে নিল। লোককে মুরগি করার নতুন নতুন টেকনিক যত। তুমি ওই দোকানে লাঞ্চে এত খাবারের অর্ডার দিলে কেন? এত মাছ কে খাবে? আমি খাবো, তুমি যতটা পারবে খেও, বাকিটা আমি খাবো। অত খেতে পারবে? হ্যাঁ, না খাবার কি আছে? এইরকম ফ্রেশ মাছ কোথায় পাওয়া যাবে? কত দূরে যেতে হবে? আগে ডলফিন পয়েন্টে যাচ্ছি, ওখানে ডলফিন দেখে নিন, তারপর রেড ক্র্যাব আইল্যান্ডে নিয়ে যাব। ওই দেখো, ডলফিন পয়েন্ট নাকি? ডলফিন দেখাবে? যা দেখাবে দেখবো। আমার ভালো লাগছে না, বিশ্বাস করো। সকাল থেকে আমার মন মেজাজ একদম ভালো নেই। আমার কাল বিয়ের খাওয়াটা ঠিক হয়নি। শোনো, তুমি যেটা ভাবছো সেটা না। আমি আমাদের এগ্রিমেন্ট ব্রেক করব না, বরং আজ থেকে আমিও প্রিকশন নেব যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। এই ব্যাপারটাকে ভুলে যাও বরং, না বললে সমস্যা বাড়বে। আমাদের এই বিয়েটার পারপাসই ছিল বাড়ির লোক এবং এদিক সেদিকের লোকের ফিসফিস কমাতে। আমরা এই বিয়েটা করব, একটা চুক্তির বিয়ে। সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেটা ভেবে মন খারাপ করে তো লাভ নেই। তুমি অন্য কিছু ভাবো বরং, যেটা তোমাকে চেয়ার করতে পারে। তুমি জানো না আমার বাড়ি থেকে কতখানি প্রেশার ছিল বিয়ের। অনেক কষ্ট করে এড়িয়ে যাচ্ছিলাম সব কিছু, কিন্তু আমার মা বাবার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। বাড়ি ফিরতে পারতাম না। রাত করে বাড়ি ফিরলেও বাবার অশান্তি, মার ঘ্যান ঘ্যানানি, পাগল হয়ে গেছিলাম শেষ পর্যন্ত। জোর করে বিয়ের জন্য রাজি হলাম। আর এখন যদি কোনো কারণে আমি আবার কোনো অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়ি, আর আবার যদি আমার হার্ট ব্রেক হয়, আমি জাস্ট শেষ হয়ে যাব। শাকনিক আমার যথেষ্ট ব্যবহার করেছে, ইমোশনালি, ফিজিক্যালি, তারপর নিচ করে চলেও গেল। আমার কি মনে হচ্ছিল জানো, আমায় কেউ মাঝ পথে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, দিয়ে চলে গেছে। আমার জায়গায় থাকলে তুমি বুঝতে পারতে। দেখো, একটা পাস্ট রিলেশন বারবার কচলালে তেতো হয়ে যায়। আরে ওই ওই দেখো দেখো, কি সুন্দর বক বসে আছে, কত পাখি দেখো। এইসব দেখে না সব ভুলতে চেষ্টা করো। তোমার মতো আমারও না কোনো সিরিয়াস সম্পর্কে যেতে অ্যালার্জি আছে। এই যে তুমি শাগনিকের কথা বললে, আমার সেই রকম কেউ ছিল না, কিন্তু আমার অফিসে প্রবল চাপ আছে। এই চাপের জন্যে দূরে কোথাও যেতেও তো পারলাম না। 3 দিন মাত্র ছুটি ম্যানেজ করে এলাম। সারাক্ষণ অফিস আর কাজের প্রেশার সামলে আমাকে চলতে হয়। এর মাঝে সংসার, বাচ্চা, এসব যদি হয় তাহলে এর দায়িত্ব আমি নিতে গেলে আমার তো হয়ে গেল। তুমি আমাকে নিয়ে একেবারেই ভেবো না, আমি তোমাকে ঠিক আটকে দেবো এরপর থেকে। থ্যাঙ্কস, কথাগুলো মনে রেখো, তাহলেই হবে। পাশের একটা নৌকায় একজোড়া নবদম্পতি যাচ্ছে। স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে নানা ভঙ্গিতে ছবি তুলছে। অদিতি ঠোঁট বেঁকিয়ে বলল, নেকামি যত। না, ন্যাকাফির কিছু নেই, এসব তো করেই থাকে লোকে। তোমার শাগনিকের সঙ্গে বিয়ে হলে তুমিও করতে। তা হয়তো করতাম, প্রেম থাকাকালীন অনেক করেছি। যেদিন ডিচ করেছিল তার আগের দিনে আমাদের সেলফি পোস্ট করেছিলাম।
সাদনিক আমাকে ব্লক করে দিয়েছিল। আমি অনেকক্ষণ বসে বসে কেঁদেছিলাম। এরকমটা কেন হবে? কেন হলো? আমাকে ব্লকই বা কেন করবে? কি কারণে করলো? ভেবেছিলাম আজকের দিনটা যাক, ঠিক আছে, পরে নিশ্চয়ই ফোন করে ক্ষমা চাইবে। কিন্তু পরের দিনে ফোন করলো না। 3 দিন পরে ফোন করলাম। একটা মেয়ে ধরে পড়ল সে নাকি সাহাগনিকের গার্লফ্রেন্ড। ফোনটা কেটে দেওয়ার পরে আমার জ্বর এসেছিল, ভীষণ জ্বর। আর রিলেশনশিপ জিনিসটাই যারা ব্রেকআপ করে তারা কিভাবে করে আমি জানি না। ব্রেকআপ ব্যাপারটা আছে কি করে পৃথিবীতে? যাকে কেউ ভালোবাসে তাকে এত সহজে ভুলে যায় মানুষ। রাস্তায় দেখা হলে চিনতে পর্যন্ত পারে না। কি বললে? রাস্তায় দেখা হলে চিনতে পর্যন্ত পারে না? এই, তুমি ঢপ মারছো আমাকে। সত্যি করে বলো তো, কোনো মেয়ে তোমাকে ডিচ করেছিল? না না না, কেউ না, কেউ না। মাইরে বলছি, কেউ না। অদিতি মাঝির দিকে তাকালো। মাঝি তাদের দেখছে না। আশেপাশে এখন কোনো নৌকোও নেই। অদিতি তীর্থর জ্যাকেট খামচে ধরে বলল, সত্যি করে বলো, বলে কিন্তু একদম খিমচে দেব। আর আমার খিমচেটা না জগৎ বিখ্যাত। ওরে বাবা, কিনছো না? এখানে টিটনেস পাবো থেকে? কি টিটেনাস? আমি কুকুর? না, আমি সে কথা বলিনি। সেসব ছাড়ো, সত্যি করে বলো তো কেসটা কি? সেটা বুকে ব্যথা নিয়ে ঘুরে বেড়াচ্ছ আর নিজের সেলফিশ ইমেজ ক্রিয়েট করছো, তাই না? হেভি ডেঞ্জার জিনিস কিন্তু গুরুমাইরি তুমি। বলছি, জ্যাকেটটা ছাড়ো, জ্যাকেটটা ছাড়ো। ইস, কেউ দেখলে কি ভাববে? আগে নাম বলো, কেস বলো, তারপর বলছি। এই মরেছে, কাঁদছো কেন? আচ্ছা জ্যাকেট চালাম, বলতে হবে না বলতে। ওই দেখুন ডলফিন। দুজনে মাথা ঘোরালো, কিছুই দেখা গেল না। মাঝি একবার এদিকে নৌকা নেয়, ওদিকে নৌকা নেয়। অদিতি চেঁচিয়ে বলল, ঝুট বললে কেন? কোথায় ডলফিন? আরে ছিল, দেখুন ভালো করে। চারদিকে শুধু জল আর জল, কিছুই দেখা যাচ্ছে না। একগাদা নৌকা এসে গেছে ডলফিন পয়েন্টে। সবাই কৌতূহলী চোখে জলের দিকে তাকিয়ে আছে। কিছুই দেখা যাচ্ছে না। তীর্থ কাঁদো কাঁদো গলায় বলল, সুপর্ণা, ওর নাম ছিল সুপর্ণা। আরে ওই তো নয়, ওই দেখো। ধুত্ত ডলফিন, তুমি সুপর্ণার কথা শোনো। আমাকে সিলফিশ বলে চলে গেছিল। কেন? তুমি নিশ্চয়ই অমলেট খেয়ে ফেলেছিলে। তুমি বসের মাথায় যেমন গরু ঘোরে, তোমার মাথায় কি সারাদিন অমলেট ঘোরে? আর কিচ্ছু করে না। আচ্ছা সরি, ভেরি সরি। এই, তুমি প্রেম করেও ভার্জিন ছিলে এই ইয়োরুমের যুগেও? হ্যাঁ, কি ভালো ছেলে মাইরি তুমি। তীর্থ কটমট করে অদিতির দিকে তাকাল। ওয়ে রুম অ্যাভেলেবেল হলেই যে যেতে হবে, এটা তোমাকে কে বললাম? নৌকা ক্র্যাব আইল্যান্ডের দিকে রওনা দিয়েছে। ভালোবাসায় শরীর তো স্বাভাবিক নিয়মেই আসবে, আর এই যুগে সেটা না হওয়াটাই অস্বাভাবিক লাগে। দুটো ছেলে মেয়ে পাশাপাশি ঘুরলে, হাত ধরলে বিদ্যুৎ তো খেলবে, তবে তা সত্ত্বেও আমার মনে হয়েছিল কোথাও একটা নিয়ন্ত্রণ থাকা দরকার। আমরা দেখা করেছি, কথা বলেছি, কিন্তু আমি কখনোই ওকে সেই প্রস্তাব দিইনি। সেই জন্যই তোমায় ছেড়ে চলে গেছে মেয়েটা। সব না জেনে এইরকম একটা ডিসিশন নিয়ে নিলে কেন? নিলাম কারণ ছেলেদের একটা জেনারেল ধারণা হলো মেয়েদের স্বাভাবিক কাম থাকবে না, তাদের সেক্স করতে ইচ্ছে করবে না। তাদেরও যে ছেলেদের মতন এটা ইচ্ছে করে, এটা বেশিরভাগ ছেলে বুঝতে চায় না বা বুঝতে পারে না। না, সেসব কিছু ছিল বলে তো মনে হয় না। বেশি দিন চলেও নি তো ব্যাপারটা, মাসখানেক হবে। মাসখানেক মাত্র? এর থেকে বেশি তো আমাদের বাড়ির গ্যাস চলে, এত রান্না হওয়া সত্ত্বেও। হ্যাঁ, মাসখানেকই। আর তার কারণ হলো, ও আমাকে স্টেপনি হিসেবে রেখেছিল। ওর একজন স্টেডি বয়ফ্রেন্ড ছিল, তার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছিল। আমি সেটা জানতাম না। কদিন ঘুরলো, তারপর ফোন ধরা, মেসেজ করা বন্ধ করে দিল। আমি কোনো কালেই ন্যাগিং ছিলাম না। পরে ফেসবুকে দেখে বুঝলাম আগের লোকের সঙ্গে প্যাচ আপ হয়ে গেছে। দোষ, তুমি পাতি মুরগি হয়েছিলে, আর কিচ্ছু না। হ্যাঁ, ঠিকই ধরেছ।
মুরগি হয়েছিল। একজনের সম্পর্কের মধ্যে না জেনে ঢুকে পড়েছিলাম। জানলে অবশ্যই করতাম না। তবে কি জানো তো, আমার মতো মানুষেরা যারা এইরকম সম্পর্কে না জেনে ঢুকে যায় আর রিজেক্টেড হয়, মানুষ ভাবে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না। কষ্ট যে তাদেরও হয় সেটা কেউ বুঝতে চায় না, বরং তাদের এইরকম মুরগি ইত্যাদিই ভাবে। সুপর্ণার সঙ্গে আমার নন্দনে দেখা হয়েছিল। ওর বয়ফ্রেন্ড ছিল ওর সঙ্গে। আমাকে দেখেও দেখলো না, আমি আর ডাকিও নি। তুমি বহুদিন সিঙ্গেল ছিলে, তাই না? হ্যাঁ, আমি সেই রকমভাবে ডেসপারেটও ছিলাম না। সুপর্ণাই আমাকে জোর করে জড়িয়েছিল, তারপরে নিজেই ছেড়ে গেল। সিঙ্গেল ছেলেদের এটাই সমস্যা। হিস্ট্রি দেখে না, মেয়েদের জিওগ্রাফি দেখলেই ঝাঁপিয়ে পড়ে। শেষমেশ দাগা খেয়ে ফেসবুকে 2 লাইনের ছন্দ মেলানো কবিতা লিখে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে বিখ্যাত কবি হয়ে যায়। আমি কবিতা লিখি না। লেখো না, তবে শেয়ার করতে দেখেছি তোমাকে। যে লেখাগুলোর সঙ্গে নিজেকে রিলেট করতে পেরেছি সেইগুলোই শেয়ার করেছি। 2 লাইনের কবিতা হোক না, সমস্যা কোথায়? সমস্যা কিছুই না, তবে সব কিছুর সঙ্গে না নিজেকে রিলেট না করে এই ফ্রাস্টু না খেয়ে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। সান্নিকের কাছ থেকে লিঙ্গিকে কন্ট্রাক্ট ম্যারেজ করার নাম জীবন। থামো থামো থামো, বড় বড় কথা বলে না লাভ নেই। এই তুমি আবার সাগ্নিককে টানলে? হ্যাঁ, তোমার সুপর্ণা আর সাগ্নিক কি এক হলো? আমাদের সম্পর্কটা না তোমাদের মতো স্টপ গ্যাপ রিলেশনে ছিল না। তাতে কি হয়েছে? তুমি তো বললে রিলেট না করে এগিয়ে যাওয়ার নাম জীবন। তুমি এগিয়ে যাওনি কেন? আরেকটা ছেলের সঙ্গে না জড়ালেও পারতে। তোমার সঙ্গে জড়িয়েছি? একেবারেই না, একেবারেই জড়াইনি। তোমার সঙ্গে বিন্দুমাত্র কিচ্ছু হবে না আমার, নিশ্চিন্তে থাকো। আমারও কিচ্ছু হবে না, তবে দয়া করে রাত্রিবেলা বিয়ার গিলে আমাকে সিডিউস করতে আর এসো না। আমিও মানুষ, আমারও সমস্যা হয়। তুমি হোটেলে গিয়ে আলাদা ঘরের কথা বলবে। এই হোটেল না হলে অন্য হোটেলে যাব। আমি একটা ভুল করেছি, কিন্তু তুমিও যে একটা ভুল করেছো আর সেটা তুমি কিছুতেই যে স্বীকার করবে না, সেটা আমি বুঝতে পেরেছি। মেনকা সিডিউস করেছিলেন বলে স্বয়ং বিশ্বামিত্র মুনিরও ধ্যানভঙ্গ হয়েছিল। আমি তো কোন চা। এরপর থেকে বরং অন্য ঘরেই শুয়ে বেটার। নৌকা একটা ছোট্ট দ্বীপে পৌঁছল। 2 জন লোক নদীর তীরে অপেক্ষা করছিল। নৌকার কাছে এসে কাঁকড়া দেখাতে শুরু করল। তীর্থ বলল, আমি একটু টয়লেট করে আসছি। অদিতি কিছু বলল না। তীর্থ নৌকো থেকে নেমে গেল। তার পা ভিজল খানিকটা। হাঁটতে হাঁটতে সে গাছের আড়ালে চলে গেল। অদিতিকে লোকগুলো ঝিনুক থেকে কি করে মুক্ত বের করে দেখিয়ে বলল, কিনবেন ম্যাডাম? কত দাম? 300 টাকা। না, কিনবো না। লোকগুলো মাথা নাড়ল। একজন মনস্ট্রোক দেখাতে শুরু করলো। আমি দেখতে চাইছি না, আপনারা যান। লোক 2 জন তার দিকে কেমন ভাবে তাকালো। অদিতির ভয় লাগলো হঠাৎ করে। তাদের মাঝিও এগিয়ে এসেছে ততক্ষণে। অদিতি চেঁচিয়ে উঠল, তীর্থ, আই তীর্থ। তীর্থ কোনো সাড়া দিল না। মাঝি বলল, ওরা মুক্ত দেখাচ্ছে, দেখুন না। মাঝির হাসিটা কেমন যেন। অদিতির মনে হলো তার জ্বর আসছে, ভীষণ জ্বর। সন্ধেবেলা তারা সমুদ্রের সামনে বসে আছে। কিছুক্ষণ আগে ফিরে আর হোটেলে যায়নি এখনো। তীর্থ সমুদ্রের দিকে তাকিয়ে বলল, অনেকদিন পর ভালো চিংড়ি খেলাম, কি অসাধারণ টেস্ট, তাই না? কি হলো, মুড অফ কেন? কিছু না। জানিয়ে আসবো, খাবে? না, দুপুরের খাওয়া এখনো হজম হয়নি। সে কি, আমার তো কখনো হজম হয়ে গেছে। সমুদ্রের হাওয়ায় সারাক্ষণ খিদে পেয়ে যাচ্ছে আমার। তুমি জেলুসেল খাবে? না, খাবো না। ওকে। ট্র্যাব আইল্যান্ডের ঘটনাটা নিয়ে তুমি কি খুব আপসেট হয়ে পড়েছ? ওরা কিন্তু ওরকম ছিল না যেমনটা তুমি ভেবেছিলে। জানি। তবে তবে ওরকম করে চিৎকার জুড়লে কেন? জানি না, তবে আমার ভীষণ ভয় লেগে গেছিল। মনে হচ্ছিল ওরা আমাকে টেনে কোথাও নিয়ে যাবে।
এই সময় একজন লোক কাছে এসে এক গাদা মালা নিয়ে সামনে দাঁড়িয়ে জ্ঞান জ্ঞান করে বলতে লাগলো, মালা নেবেন বাবু? দিদির জন্য মালা নেবেন? ও বাবু, দিন না একটা। লাগবে না, বলছি তো লাগবে না। অদিতি লোকটার দিকে তাকিয়ে বলল, কিছু লাগবে না দাদা, প্লিজ যান। লোকটা বিমর্ষ মুখে হাঁটতে শুরু করলো। তীর্থ ডাকলো, আচ্ছা শুনুন, একটা মালা দিয়ে যান। লোকটার জন্য কষ্ট লাগলো? হ্যাঁ, অদিতি কিছু বলল না। তীর্থ একটা মালা কিনে অদিতিকে দিয়ে বলল, এই না। আচ্ছা, তুমি ওইভাবে ভয় পেয়ে গেছিলে কেন বলবে? অসুবিধা থাকলে বলো না। শাগনিকে ফ্ল্যাটে সেদিনকে একটা ছোট্ট গ্যাদারিং ছিল। ওর ওই 3-4 জন কলিগ, বস এক্সেট্রা ড্রিঙ্কের সঙ্গে কিছু একটা মিলিয়ে দিয়েছিল আমার। ঘর ভেঙে দেখি আমার সঙ্গে ওর বস শুয়ে আছে। আমার গায়ে কিচ্ছু নেই, কোনো রকমে উঠে ওকে ধরলাম। আমাকেও বোঝাতে শুরু করলো এগুলো নাকি ন্যাচারাল, সামনে একটা প্রমোশন পাওয়ার চান্স আছে ওর। আমি আমি বিশ্বাস করতে পারছিলাম না, যাকে এত ভালোবাসি সে এইরকম। অদিতি চুপ করে বসে কাঁদতে লাগলো। তীর্থ কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে চলে গেল। মিনিট 10 পরে একটা প্লেট এনে অদিতির দিকে এগিয়ে দিয়ে বলল, অমলেট খেয়ে নাও। অদিতি হাতে নিল প্লেটটা। সমুদ্রের হাওয়া এসে তাদের চোখে মুখে ঝাপটা মারছে। তীর্থ চোখ বন্ধ করে বলল, জিভটা বের করে হাওয়া টানার চেষ্টা করো, দেখবে জিভে নুন এসে লাগবে। আমার বেশ মজা লাগে এটা। অদিতি জিভ বের করল। এইবার আকাশের দিকে তাকাও, দেখো সব তারা দেখা যাচ্ছে। ওই যে সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, কালপুরুষের বেলটা দেখো। আমাকে ছোটবেলায় বাবা এই তারা দেখা শিখিয়েছিল। কাল তুমি যখন চলে গেলে আমি অনেকক্ষণ বসে থেকে তারা দেখছিলাম, অন্য কোনো দিকে তাকাইনি, শুধু তারাগুলোর দিকে তাকিয়েছিলাম। বিশ্বাস করবে না, আমার মনে হচ্ছিল আমি যেন টাইম ট্রাভেল করছি, যেন সেই ছোটবেলায় ফিরে গেলাম। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। দেখো দেখো। অদিতি আকাশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে আবার কাঁদতে শুরু করলো। অদিতি, তুমি ছোটবেলায় ফিরতে চেষ্টা করো, মাঝের সময়টাকে ডিলিট করে দাও বরং মাথা থেকে। ডিলিট করা কঠিন আমি জানি, তবু চেষ্টা করো। পৃথিবীর 2-1 পুরুষের জন্য সব পুরুষ খারাপ হয়ে যায় না, জানো তো। সবকিছুর এত সরলীকরণ করলে হবে? এই পুরুষ যেমন ধর্ষণ করে, এই পুরুষই কিন্তু ধর্ষিতাকে রক্ষা করে। যে ছেলেগুলো ওখানে কাঁকড়া বিক্রি করছিল, যাদের তুমি এত ভয় পেলে, ওদের কথা শুনেছ? তিল তিল করে টাকা জমিয়ে ওরা একটা ঘর বানিয়েছিল। একটা ফোনই এলো, সব হারিয়ে গেল ওদের। কোনো মতে প্রাণে বেঁচে আবার শূন্য থেকে শুরু করলো। সরকারি ত্রাণ এখনো এসে পৌঁছয়নি। কাঁকড়া, ঝিনুক, বাঘে চাষ করে জীবন কাটায়। আমাদের গোটা নৌকোটা 1800 টাকা ভাড়া নিয়েছে যারা, তারা মাঝিকে সারাদিনে মাত্র 100 টাকা দেয়। মাঝির মেয়ে ক্লাস 5-এ পড়ে। আমরা এদের শুধু পুরুষ হিসেবেই দেখব? এরাও মানুষ, সিজনে কটা টাকার জন্য এই রকম জীবন কাটাচ্ছে। তোমার ভয়ের কারণটা আমি বুঝেছি, কিন্তু সবসময় গুটিয়ে থাকাই কি জীবন বলো? বেরোনোর চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। অদিতি কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে বলল, তুমি আমাকে ঘেন্না করছো? ঘেন্নার কি আছে? একটা ফালতু ছেলের জন্য একটা মেয়ে খারাপ হয়ে যাবে এত সোজা নাকি? হ্যাঁ, হতে পারি আমি সেলফিশ ছেলে, কিন্তু এই মিনিমাম বোধটা বোধহয় আমারও আছে। আর অমলেটটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। তুমি খাবে না? খাবো। তুমি তখন আমাকে দেখে নৌকা থেকে নেমে যেভাবে আমাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করলে, তাতে আমার পেট ভরে গেছে। অদিতি চামচটা ছুরির মতো তীর্থর গলায় ধরে বলল, বারবার এই কথাটা বললে না, একদম মেরে ফেলবো কিন্তু। হ্যাঁ বুঝেছি তো, কতটা বীরাঙ্গনা দেখলাম তো আজকে। আমার তখন খুব ভয় লেগেছিল।
আমায় অমলেট খেতে দাও। হ্যাঁ, অমলেট খাওয়ার সময় ফালতু বকা আমি একদম পছন্দ করি না। বলছিলাম কি, আমার না এই চুক্তির বিয়েটি আর পোষাচ্ছে না। একটা এক্সপেরিমেন্ট করাই যায়, কি বল? কি রকম? মানে ধরো একজন সেলফিশ ছেলে তোমার কথা অনুযায়ী আরেকজন দাগা পাওয়া মেয়ে, মন্দ হয়? শর্ত আছে একটা। কি? সুপর্ণার ব্যাপারে আমি তোমায় লেগ পুল করতে পারবো, কিন্তু শাকনিককে নিয়ে তুমি আমায় কোনো লেগ পুল করতে পারবে না। ও মারি, কেমন শর্ত? মানে লেগ পুল না করলেই হবে না? না, হবে না। আমার লেগ পুল করতে হেভি লাগে। আর হ্যাঁ, হানিমুনে এসে প্রথমবার অমলেট একা একা মেরে দেওয়াটা তো খুব ভালো কাজ না। এই নিয়ে কিন্তু সারা দিন আমি কথা শোনাবো। ঠিক আছে। ও মাইরে, কি নাটক! চুক্তির বিয়ে, এই বিয়ে, শেষ বিয়ে। সে ঘুরে ফিরে সেই থোড়বড়ি খাড়া আর খাড়া বড়ি বিয়ে হয়ে গেল। তীর্থ অদিতির একটা হাত নিজের হাতে নিয়ে সিরিয়াস মুখে বলল, আমার একটাই দাবি। কি? আবার কি দাবি? আজ আবার তুমি বিয়ার কেউ, ঠিক আছে? অদিতি তীর্থর হাতে চাপ দিয়ে বলল, ধ্যাৎ। সমুদ্রের জল বাড়ছে, ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে। হোটেলে তারা আজ একটু তাড়াতাড়ি ফিরল। ডিনার দিতে এসে ছেলেটাও ফিরে গেল। প্রিয় শ্রোতা বন্ধু, দরজার ভেতর কি হলো সেসব আর শুনে আপনার কাজ কি? আপনারা এবার যার নিজেদের কাজ করুন, কি বলেন? দ্বিতীয় পুরুষ গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠে অংশগ্রহণ করলাম পারমিতার সাথে আমি কমলেশ। গল্প শোনা শেষ। এবার যান কমেন্ট সেকশনে, কিছু লিখুন, কিছু তো লিখুন। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন। আমাদের উৎসাহ দেওয়ার জন্য এইটুকু তো আপনি করতেই পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।